আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে স্বামীকে না জানিয়ে নিজের সংসার খরচ বাঁচিয়ে 1 বছরে 1 লক্ষ টাকা সেভিংস করেছি। এই বিষয়টা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো তার জন্য কিন্তু আমাদেরকে একদম হিসাব করে একটা বাজেট পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমি বছরে লক্ষ টাকা সঞ্চয় করব। আমাকে কিন্তু প্রতিটা আমার খরচের ওপরে হিসাব রাখতে হবে, কারণ আমরা যদি প্রত্যেকটা খরচের ওপরে হিসাব না রাখি তাহলে কিন্তু এটা সম্ভব নয়। আর যদি হিসাব রাখি আমি জমাতে পারবই, একদম প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখাবো। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখুন, আমরা কিন্তু অনেক গৃহিণীরাই ভাবি আজকালকার দিনে যাদের একটু কম বেতন বিশেষ করে তারা কিন্তু ভাবি এত অল্প টাকাতে কি সংসার চালানো যায়, এত অল্প টাকায় সংসার তো চলবেই না, তাহলে আমরা জমাবো কি করে। তো বিশ্বাস করো, আমিও একটা সময় ঠিক এই কথাটাই ভাবতাম, কিন্তু আজ আমি তোমাদের সামনে একদম প্রমাণ নিয়ে এসেছি যে কিভাবে এটা সম্ভব। আমি কিন্তু কোনো বড় চাকরি করি না, তবুও মাত্র 1 বছরের মাথায় আমি জমিয়েছি 1 লক্ষ টাকা। আর এই টাকা জমানোর জন্য আমাকে আমার স্বামীর পকেট কাটতে হয় না, সংসারের কোনো দৈনন্দিন খাবার থেকে কোনো কিছু বাদ দিতে হয়নি, এবং আমি শুধু আমার প্রতিদিনের অভ্যাসে কিছু ছোটোখাটো পরিবর্তন নিয়েছি, কিছু স্মার্ট ডিসিশন বলতে পারেন আমি নিয়ে এসেছি। তো ব্যাস, সেখান থেকেই কিন্তু আমার এই লক্ষ টাকার জার্নি। তো সেই সব গোপন টিপস আজকে কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। তাহলে আপনাদেরকে প্রথম ধাপটা বলি যে আমরা কি করব। প্রথমেই আসে বিদ্যুৎ বিলের কথায়। মাসে আমাদের বিল কিন্তু আমাদেরকে কমাতে হবে। আমাদের বিদ্যুৎ বিল যেরকম আসে সেখান থেকে আমাদেরকে কমাতে হবে। কিভাবে কমাবো? মাসে আমাদের ধরুন বিল আসতো হয়তো 2000 টাকা মতো। তো তখন আমি কি সিদ্ধান্ত নিলাম, আমি এটা নিলাম যে এটা আমাকে কমাতে হবে, যে 2000 টাকা এত বিল এলে কোনো দিন আমি টাকা জমাতে পারবো না। তখন আমি সবার প্রথমে কি করলাম, আমার যে সাধারণ বাল্ব ছিল সেটা আমি বদলে নিলাম, বদলে এলইডি বাল্ব লাগালাম। তারপরে আমার কিছু বাজে অভ্যাস ত্যাগ করলাম। সেটা কি, ঘর থেকে বেরোলে লাইট ফ্যান অফ করা, ফ্রিজের তাপমাত্রা ঠিক দেখে রাখা, দিনের বেলাতে জানালা খুলে রাখা। এগুলো কিন্তু আমরা অনেকেই করি না। ঘর থেকে বেরিয়ে এলাম, ফ্যান চলছে, দিনের বেলা ঘরে জানালা বন্ধ, আমরা একটা লাইট জ্বেলে দিলাম। তো এরকম করলে কিন্তু কখনোই সম্ভব হবে না। তো বিশ্বাস করো, সেখান থেকে সেই অভ্যাসে আমি কিন্তু প্রতি মাসে 1000 টাকা বাঁচাতে পারলাম। যেখানে আমার খরচ বিল আসতো 2000 টাকা, সেখানে কিন্তু আমার 1000 টাকা বিল আসতে শুরু করলো। তাহলে আমি এখানে বছরে কিন্তু 12,000 টাকা সঞ্চয় করে ফেললাম। এবার আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপটা আমাদের সবচেয়ে বড় খরচের খাত বলতে পারেন, যেটা হচ্ছে বাজার এবং গ্রসারি। আমি বুঝতে পারলাম আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় কিন্তু কিনে থাকি, যে জিনিসটা আমার প্রয়োজন নয় সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনি, অথবা মাছ মাংস কেনার সময় খুব বেছে বেছে সবচেয়ে দামিটাই কিন্তু কিনি। এটাই দেখবেন ন্যাচারালি হয়ে থাকে, যে ভালো জিনিস সেটা আমরা কিনবো। আমি একটা তালিকা তৈরি করলাম, আমার কি প্রয়োজন তার থেকে বেশি আমি কিনবো না। মাছ মাংস কেনার সময় বাজেট ঠিক করে নিলাম যে আমি মাসে ঠিক কত টাকার মাছ বা মাংস কিনবো। সবজি বা ফল এই সমস্ত জিনিসগুলো কেনার সময় কিন্তু আমি একটা টুইস্ট এখানে করেছিলাম, যেটা হলো সিজনাল জিনিস। আমি সিজনাল ফল কিন্তু বেছে নিলাম। দেখবেন আপনি যখন সিজনাল কোনো জিনিস কিনবেন সেটা কিন্তু একদম সস্তা আর টাটকা পাবেন, কারণ সিজনে যেহেতু জিনিসটা উঠছে সেটা প্রচুর পরিমাণে তখন উঠবে, সেই জন্য কিন্তু ওটার চাহিদাটা অনেকটা বেশি থাকে। এছাড়া প্রতি সপ্তাহে একদিন লেফট ওভার চ্যালেঞ্জ নিলাম, যে বাকি থাকা খাবার ফেলে না দিয়ে নতুন কিছু আইটেম তৈরি করব, একটু ইউনিক কিছু বানিয়ে সেটা কিন্তু আমরা খেয়ে নেব। তো এভাবে কিন্তু মাসে আমরা 2500 টাকা মতো সাশ্রয় করতে শুরু করলাম। তাহলে এখানে কত জমবে আমার? 30,000 টাকা। এরপরে যাওয়া যাক তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটা কি? টিউশন ফি বা অন্যান্য যে সমস্ত খরচ থাকে, বাচ্চাদের টিউশন ফি বা স্কুল খরচ, এখানে কিন্তু কোনো রকম কার্পণ্য করা যায় না। এখান থেকে টাকা জমানো ভীষণ একটা কঠিন ব্যাপার, কিন্তু কঠিন ব্যাপার তাই বলে যে হয় না এটা কিন্তু একদমই নয়। কিন্তু স্মার্ট হওয়া যায়, এখান থেকে আমরা স্মার্ট হতে পারি। স্মার্ট হলে আমরা কিন্তু এই জায়গা থেকেও টাকা জমাতে পারবো। সেটা কিভাবে বলুন তো? আমি বাচ্চাদের সাথে প্রথমেই কথা বললাম যে তারা কোন বিষয়টার ওপর সবচেয়ে দুর্বল। আপনারা কিন্তু এভাবেই জমাবেন, আপনার বাচ্চার সাথে কথা বলবেন, সে কোন সাবজেক্টটায় দুর্বল সেটা জানতে চাইবেন। সেখানে কি করবেন, আপনি টিচারটা কিভাবে রাখবেন, অপ্রয়োজনীয় যেগুলো সেই প্রাইভেট টিউটরকে আপনি বাদ দিয়ে দেবেন।
আর যেই সাবজেক্টে আপনার বাচ্চা একটু কাঁচা আছে সেই সাবজেক্টে টিউশনটা রাখবেন। এতে করে 1000 টাকাও তো সঞ্চয় করতে পারবেন। তাহলে এছাড়া বিভিন্ন অফার দেখে না গ্রসারিগুলো একটু কেনার চেষ্টা করবেন, বা অনলাইন শপিং করা, এমন ছোট ছোট বিষয়েও আরও কিন্তু আমরা 1000 টাকা মতো বাঁচিয়ে ফেলতে পারি। এরপরে হলো চতুর্থ ধাপ, এটা হচ্ছে আসল জাদুর খেলা বলতে পারেন, আসল জাদুকরি টিপসও বলতে পারেন। দেখুন তাহলে আমাদের হিসাবটা কি হলো, বিদ্যুতে 1000, বাজার খরচে 2500, টিউশনে 1000 আর অন্যান্য ছোটোখাটো খরচে 1000। তাহলে সব মিলিয়ে আমাদের মাসে কত জমছে, 5500 টাকা মতো আমরা কিন্তু বাঁচাতে পারছি। কিন্তু আমার লক্ষ্য ছিল 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা জমাবো। তাহলে 5500 টাকা দিয়ে মাসে যদি জমে, তাহলে বছরে কোনোভাবেই কিন্তু আমার 1 লক্ষ টাকা হবে না। আমাকে তার জন্য কি করতে হবে, তাই আমাকে আরও কিছু বাড়তি টাকা জমাতে হবে। যেটা হলো, আমি প্রতিদিনে যে সমস্ত ছোটোখাটো খরচ করে থাকি, প্রতিদিনে দেখবে সবারই কিন্তু একটা ছোটোখাটো খরচ টুকিটাকি থেকে থাকে, যতই আমরা কিনে রাখি না কেন। তো সেখান থেকে 100 টাকা বাঁচানোর শপথ নিলাম। সেগুলো হলো কি, বাইরে কফি খাওয়া, তারপর ফুচকা খাওয়া, রিক্সা না নিয়ে একটু হেঁটে যাব, আমরা হয়তো দেখবেন রিক্সা, টোটো, অটো এসব করে ফেলি, সেটা না করে একটু অল্প পথ হলে আমরা হাঁটা দেবো। যেখানে 1 কিলোমিটার পথেও কিন্তু আমরা হাঁটিনি, সেখানেও 10 টাকা তো টোটো নেবে, আমরা কিন্তু টোটোতে উঠে পড়ি। তো এই অভ্যাসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এই ছোট ছোট অভ্যাস থেকেও কিন্তু 100 টাকা করে জমানোই যায়। তো এগুলো যদি আমরা জমাতে পারি, তো এই 100 টাকা মানে আমার কত হলো, 3000 টাকা আমি কিন্তু বাড়তি সঞ্চয় করতে পারলাম। তাহলে আমার কত হবে, 5500 প্লাস 3000, মোট 8500 টাকা প্রতি মাসে। তাহলে এভাবে যদি আমি 12 মাসে পেয়ে থাকি, তাহলে কিন্তু খুব সহজেই আমার 1 লক্ষ টাকা সঞ্চয় হবে। হ্যাঁ, আর একটা কথা বলি, অনেকে হয়তো ভাববেন যে আমাদের তো প্রতিদিন 100 টাকা করে ওই যে এক্সট্রা জমানোটা বললাম, ওটা সম্ভব হয়নি। হ্যাঁ, ওটা অনেকের সম্ভব হবে না। তো ওটা যদি সম্ভব না হয়, তাহলে ওই যে আপনার 5500 টাকা করে যেটা বাঁচলো, ওইটাকেই কি করতে হবে বলুন তো, আপনাদেরকে একটু ফিক্সড ডিপোজিটে যেতে হবে, বা পোস্ট অফিসে দেখবেন বিভিন্ন ধরনের স্কিম থাকে, সেখানে আপনাকে যেতে হবে। গিয়ে আপনি কি করবেন, এই টাকাগুলো বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে আপনি জমা করে দেবেন 6 মাসের জন্য। ধরুন আপনি 6 মাস কিন্তু এভাবে জমালেন, আমার প্রথম যে প্রসেসটা দিলাম যেখানে 5500 টাকা হয়েছিল, ওভাবে জমাবেন। জমানোর পর সেই টাকাটাকে কি করবেন, কোনো এইরকম স্কিম যেখানে আছে, যেখানে আপনি অর্থাৎ আপনার টাকা রাখলে আপনার সুদের হারটা অনেকটা বেশি পাবেন, এই রকম জায়গা, পার্সেন্টেজ যেখানে আপনাকে বেশি দেবে, সেরকম জায়গাতে 2-3টে জায়গা ভাগ করে আপনার টাকাগুলো রেখে দেবেন। দেখবেন তার 6 মাস পরে কিন্তু আপনি 1 লক্ষ টাকারও বেশি টাকা সঞ্চয় করে ফেলছেন। এভাবেই কিন্তু করতে হবে। শেষের 100 টাকাটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, কিন্তু এই স্কিমগুলো করা প্রত্যেকের পক্ষে সম্ভব হবে। তো এইভাবে করেও কিন্তু আপনারা জমিয়ে নিতে পারেন 1 বছরে 1 লক্ষ টাকা। এবার আপনার ইনকাম অনুযায়ী, আমি যেই মাসিক একটা হিসাবটা দেখালাম, তো অতটা হয়তো আপনার ইনকাম নেই, যে আমি যেই খরচের হিসাবটা দেখালাম, আপনার হয়তো সেই টাকাটা ইনকামই করেন না মাসে। তাহলে কি বলুন তো, আমাদেরকে অভ্যাস কি করতে হবে, অভ্যাসটা আমাদের পরিবর্তন আনতে হবে। অভ্যাসের পরিবর্তন, আপনি যেখানে 10 টাকা খরচ করছিলেন সেখানে আপনাকে 7 টাকায় চালাতে হবে, যেখানে আপনি 5 টাকা খরচ করছিলেন সেখানে আপনাকে 2 টাকায় চালাতে হবে বা 3 টাকায় চালাতে হবে। এভাবে অভ্যাসের পরিবর্তন করবেন, তাহলে সেখানে আপনার ইনকাম অনুযায়ী আপনি 1 লাখ যদি নাও পারেন, 50,000 টাকাও তো জমাতে পারবেন। শুধুমাত্র আমাদেরকে আমাদের এই ফালতু বাজে অপ্রয়োজনীয় খরচগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে, একটু আমাদেরকে চিন্তা করে সংসারটা চালাতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা জমিয়ে ফেলতে পারবো। দেখো, আমি কিন্তু কোনো ম্যাজিক করিনি, শুধু আমাদের সংসারের প্রতিটা টাকার ওপর নজর রেখেছি, এতেই কিন্তু 1 লক্ষ টাকা মানে জমিয়ে ফেলতে পেরেছি। এই 1 লক্ষ টাকা হয়তো অনেকের কাছে অনেক বড় অঙ্কের টাকা, আবার অনেকের কাছে কিন্তু খুব একটা বড় অঙ্কের টাকা নয়, কিন্তু আমাদের কাছে এটি আমার একটা আত্মবিশ্বাস বা আমার স্বাধীনতা বলতে পারেন। আপনারাও পারেন, আজ থেকেই শুরু করে দিন এই ছোট্ট কৌটো বা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে এই টাকা রাখতে আজ থেকেই আপনারা শুরু করে দিন, আর আপনাদের স্বপ্ন ফুলফিল করুন, যার যেটা মনের ইচ্ছা আছে সেটা পূরণ করুন। আর যদি আমার এই অভিজ্ঞতা আপনাদের একটুও অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সঞ্চয়ী হন, আর সঞ্চয়ের যদি আরও কোনো সুন্দর ভিডিও দেখতে চান, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।
আর এখানে দেখুন আমি কিন্তু ছাদে এসেছি, ছাদে আমাদের ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে, তাই ভাবলাম এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রচুর ফুল গাছ হয়েছে, আর এই বর্ষাকাল যেহেতু গাছগুলো কিন্তু ডালপালাও মেলেছে প্রচুর। আর এটা জানেন তো লঙ্ঘন ফল, অনেকে আবার আঁশ ফলও বলে। তো এই গাছ কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।